২ দিন পরপরই হচ্ছে বিভিন্ন রাস্তা কাটা হচ্ছে, আবার সেখানে ঢালাই করা হচ্ছে এবং ঢালাইয়ের ঠিক মানে শুকানোর আগেই হচ্ছে, শুকানোর পূর্বেই দেখা যায় যে আবার কাটা হচ্ছে। যে ৭,৫০০ টাকা বা ৫,০০০ টাকা, এটা খুবই অপ্রতুল, খুবই সামান্য। শুধুমাত্র কিশোরগঞ্জে প্রায় ২৬০ কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। এই ঋণ নেওয়ার প্রধান কারণটা হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায় আমাদের হয় না। আমাদের মোট যে জিডিপির ৭%ও তো দেখা যায় যে আমরা রাজস্ব আদায় করতে পারি না। দর্শক, টাইমস টুডে হেডলাইন্স অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি এম সাইফুল ইসলাম। আপনারা যারা ব্যস্ততার কারণে পত্রিকা পড়ার বা দেখার সময় পান না, তাদের জন্যই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা আজকের প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো নিয়েই আলোচনা করে থাকি। দর্শক, রাজধানীর বেশিরভাগ সড়ক এখন চলাচলের অনুপযোগী, যার নেপথ্যে রয়েছে একই রাস্তা বারবার কাটাছেঁড়া করা। উন্নয়ন যে সংস্থাগুলো আছে রাজধানীর, তারা সমন্বয়হীনতার কারণেই মূলত রাজধানীবাসীকে এই ভোগান্তি দিচ্ছে। এ বিষয়ে আজ আমাদের লিড রিপোর্ট, বিষয়টিতে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার রাইহান তাহরিম। রাইহান, আসলে কেন রাজধানীর রাস্তাগুলো বারবার এভাবে কাটা হয়? আপনি দেখে থাকবেন রাজধানীর সিপাহীবাগ যে লোহার গেট সংলগ্ন সড়ক রয়েছে, তা গত কয়েক মাসের মধ্যেই ২ বার কাটা হয়েছে। এছাড়াও ড্রেনেজের জন্য মাসের পর মাস কাটাকাটি চলেই যাচ্ছে। এছাড়াও মেরামতের পর দেখা যায় যে এলাকাবাসী কিছুটা স্বস্তির মুখ দেখে, সেই সময় আবার কাটাকাটি শুরু। এভাবে চলছে মাটির নিচে বিদ্যুতের তার বসানোর কাজ। একই সাথে আমি যদি যাই হাতিরপুল এলাকায় মোতালেব প্লাজা থেকে কাটাবন অবধি সড়কটির মেরামত করা শেষ হওয়ার পরপরই আবার কাটাকাটি শুরু হয়েছে। এখানেও মাটির নিচে বিদ্যুতের তার বসানো হচ্ছে। এই সড়কটি ঢালাই করা হয়েছিল, কাটার ফলে আগের মতো মেরামত করা কঠিন হবে বলেই ভাবছে এলাকাবাসী। তো আমরা দেখছি যে ২ দিন পরপরই হচ্ছে বিভিন্ন রাস্তা কাটা হচ্ছে, আবার সেখানে ঢালাই করা হচ্ছে এবং ঢালাইয়ের ঠিক মানে শুকানোর আগেই হচ্ছে, শুকানোর পূর্বেই দেখা যায় যে আবার কাটা হচ্ছে। তো মূলত আমি বলবো যে বাংলাদেশের যে আইন রয়েছে, যে বাংলাদেশের যে ঢাকা মহানগরী সড়ক আইন রয়েছে ২০১৯, সেখানে বলা আছে যে রাস্তা খনন করতে হবে ছোট ছোট অংশে এবং একই সঙ্গে বড় এলাকা খুঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তো আমরা দেখছি যে বেশিরভাগ স্থানেই বড় করে কাটা হচ্ছে। তো আমাদের আইন কিন্তু বলে যে ছোট ছোট অংশে করতে হবে, যাতে অন্যান্য সাইডে মানুষ যেতে পারে। প্রথমত এটি, এবং এছাড়াও আইনে আরও আছে যে দিনের বেলা খনন কাজ একেবারেই নিষিদ্ধ, শুধুমাত্র রাতে করতে হবে, যাতে মানুষ সচরাচর যেতে পারে। শুধুমাত্র রাতে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করার কথাও বলা হচ্ছে। এছাড়াও খনন কাজ শুরুর পূর্বে সর্বোচ্চ ১৫ থেকে ৩০ দিনের মধ্যে রাস্তা পুনর্বাসন করে চলাচলযোগ্য করার বাধ্যবাধকতাও রয়েছে। একই সঙ্গে খননের পর ২৪ ঘন্টার মধ্যে ধ্বংসাবশেষ যেগুলো আছে সেগুলো অপসারণ করতে হবে। তো বাংলাদেশে যেটি বলছিলাম যে সমন্বয়হীনতার সব স্থানীয় সমন্বয়হীনতা রয়েছে। এই সমন্বয়হীন উন্নয়নে প্রতিবার দেখা যায় যে মাসের পর মাস এলাকাবাসী হচ্ছে এটি ভোগান্তির শিকার হচ্ছে। এবং আমরা অলরেডি বলেছি যে সিপাহীবাগ বা হাতিরপুল এলাকায়, এছাড়াও আছে ঢাকার খিলগাঁও এলাকা আছে, কাজীপাড়া মেট্রো স্টেশন এরিয়া আছে। শুধুমাত্র বাংলাদেশে একমাত্র এটি সফল হয়েছিল আপনার ধানমন্ডি ৩২-এ, যেটা হচ্ছে আওয়ামী লীগের সময়ে। সেখানে হচ্ছে দক্ষিণ সিটির যে প্রধান প্রকৌশলী তিনি আমাকে বলছিলেন যে স্মার্ট ইউটিলিটি ডাক্ট নামে একটি ব্যবস্থা নিয়ে এসেছিল, যেখানে সমন্বয়ের যে সকল স্টেক হোল্ডার আছে তারা সমন্বয়ে এই কাজটি করবে। তো এই অবস্থা থেকে মূলত আমাদের উত্তরণের পথটা আসলে কি? একমাত্র সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়ে কি বলছেন? আসলে সংশ্লিষ্টরা একমাত্রই বলছে যে আমি ইতিমধ্যে বলেছি যে ধানমন্ডি ৩২-এর বিষয়টা, যে স্মার্ট ইউটিলিটি ডাক্টের কথা, সেই স্মার্ট ইউটিলিটি ডাক্টটাই আবার যদি পুনরায় নিয়ে আসা হয়, অর্থাৎ এখানে যে সকল স্টেক হোল্ডার সবগুলো যদি একসাথে করা হয়, যেমন আপনি দেখে থাকবেন যে সকল শ্রমিকরা ভাড়া করে থাকে সেগুলো কিন্তু দিনে আনে এবং দিনে খায়। তো এভাবে না করে আমরা যদি এরকম কন্ট্রাকচুয়াল আনি, যে পার্টিকুলার যে কাজটা ওটা সমাধান করে দেন হচ্ছে আপনারা যাবেন, তো আমরা পুনরায় শ্রমিকের যে ঘাটতি সেটাও হচ্ছে না, এবং পাশাপাশি একই শ্রমিক দ্বারা আমরা একটা ফুল কাজ শেষ করতে পারছি। দর্শক, নতুন সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ নেওয়ার এক ধরনের তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আর্থিক যে ক্রাইসিস, সেটি মোকাবেলা করার জন্য ব্যাংক থেকে যেমন ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার, নিচ্ছেও বটে, একই সঙ্গে দেশের বাইরের বিভিন্ন সংস্থা থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে একটি আমাদের রিপোর্ট রয়েছে আজ। সে বিষয়ে
কথা বলার জন্য আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার আফরা তাইবা। আফরা, আসলে সরকার এই যে ঋণ নিচ্ছে উচ্চ সুদে, এই ঋণ কাদের কাছ থেকে মূলত নিচ্ছে ঋণ? এডিবি ব্যাংক থেকে, যেটা হচ্ছে 750 মিলিয়ন ডলার নিচ্ছে, যার মধ্যে 300 মিলিয়ন ডলারই হবে কনসেশনাল যে ঋণ সেইটা, আর 400 মিলিয়ন ডলার হচ্ছে বাজেট সহায়তা নিচ্ছে। আর এছাড়াও নিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি যেটা আছে, তাদের কাছ থেকে 500 মিলিয়ন মতো নিচ্ছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে 200 মিলিয়ন ডলার, আর ওপেক ফান্ড যেটা আছে তাদের কাছ থেকে নিচ্ছে 100 মিলিয়ন ডলারের মতো। আর আরেকটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ, সেটার ক্ষেত্রে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে 100 কোটি ডলারেরও বেশি ঋণ নিচ্ছে। কেন সরকার এই ঋণ আসলে নিচ্ছে? এই ঋণ নেওয়ার প্রধান কারণটা হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায় আমাদের হয় না। আমাদের মোট যে জিডিপির 7%ও তো দেখা যায় যে আমরা রাজস্ব আদায় করতে পারি না। আর এছাড়াও আমাদের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও প্রায় 1 লাখ কোটি টাকা পিছিয়ে আমরা আছি রাজস্ব আদায়ের ক্ষেত্রে। আর এর মধ্যে আবার সরকার বাজেটের আকার 1 লাখ কোটি টাকা আরো বাড়াতে চেয়েছে। এছাড়াও দেখা গেছে যে সরকারের নতুন মানে তারা যে হচ্ছে তাদের ম্যানিফেস্টোতে যেগুলো বলেছিল যে করবেন, এছাড়াও আমাদের ফুয়েলের ক্রাইসিস সেটা দেখা যাচ্ছে। তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য, এটার জন্য জি। তারা দেখা যাচ্ছে যে ঋণ তাদের নিতে হচ্ছে। এছাড়াও আমাদের ব্যাংক থেকে দেশীয় ব্যাংক থেকে যে ঋণ নেওয়ার কথা ছিল, সেটা লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটাও অতিক্রম করে ফেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল যিনি আছেন, IMF থেকে? হ্যাঁ, আইএমএফ থেকে এখন তাই হচ্ছে মানে কঠোর নীতি, মানে উচ্চ সুদে ঋণ দিচ্ছে আর কি। না, আপনি দেখছেন যে সরকার যে কোনোভাবে তাকে ঋণ নিতেই হবে এমন এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেশ চালাতে হলে, সবকিছু মোটামুটি স্বাভাবিক অবস্থা বজায় রাখতে হলে সরকারকে ঋণ নিতেই হচ্ছে, এই যে প্রবণতা, সেই ক্ষেত্রে এর প্রভাবটা আমরা আগামীতে অর্থনীতিতে কি ধরনের দেখতে পাবো বলে আপনি মনে করছেন, তো কিংবা এই সংশ্লিষ্টরা বা কি মনে করছে এই এই বিষয়ে? ঋণগুলোর ক্ষেত্রে সুদের হার সেটা হচ্ছে তুলনামূলক অনেক বেশি, আর এর যে গ্রেস পিরিয়ড এটা হচ্ছে কম। তো পরিশোধের সময় সীমা যেহেতু কম, তো এটা আর কি ভবিষ্যতে আমাদের ঋণের পরিশোধের যে মানে চাপটা আরো বাড়িয়ে দিবে। আর এছাড়াও কিছু দেখা গেছে যে ঋণের গ্রান্ট এলিমেন্ট খুবই কম বা ঋণাত্মক হওয়ায় এটাকে আরো উচ্চ ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। আর সম্প্রতি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের নন কনসেশনাল ঋণ সংক্রান্ত যে স্থায়ী কমিটি আছে, সেখানে বলা হয়েছে যে মোট 1.9 বিলিয়ন ডলারের 5টি ঋণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে দেখা গেছে যে 1.6 বিলিয়ন ডলারই অনমনীয় ঋণ। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা দেশের বাইরের সংস্থা থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে, সেটা যদি স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরে থাকে তাহলে যে কোনোভাবে উচ্চ মূল্য থাকলেও স্বাভাবিক অবস্থা থাকবে। অন্যথায় IMF এর সাথে যেমন টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন যদি দূর না হয়, অন্য ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা তৈরি হয়, সামনে অর্থনীতিতে বড় ধরনের একটি ক্রাইসিস তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা বলেছেন। দর্শক, গত কয়েকদিন উজানের পানির ঢলে এবং অতিবৃষ্টির কারণে বেশ কয়েকটি জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের হাওর বৃষ্টিত অঞ্চলগুলোতে এই প্রবণতা সবচেয়ে বেশি ছিল। সেখানে পর্যাপ্ত সহায়তার কথা বলা হলেও এখন পর্যন্ত কৃষকেরা পর্যাপ্ত সহায়তা পাননি। কবে পাবেন তাও সঠিকভাবে বলতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল কর্মকর্তারা। এই বিষয়ে আমাদের একটি রিপোর্ট রয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার ইব্রাহিম মজিদ। আপনি যদি বলেন যে আসলে কোন কোন এলাকায় এই সমস্যা বেশি এবং সেখানকার সর্বশেষ কী অবস্থা? আপনি জানেন যে বাংলাদেশের যে উত্তর পূর্ব অঞ্চল আছে, এটা একটা হাওর বেষ্টিত অঞ্চল বলে আমরা জানি। এখানে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এখানে কিন্তু প্রায় হাওর অঞ্চলে প্রায় 2 কোটি লোকের বসবাস। যেটা হয়েছে যে এপ্রিলের শেষ দিকে অতিবৃষ্টি আর কারণে হাওরে একটা জলাবদ্ধতা দেখা গেছে। এখন কিন্তু বোরো ধানের মৌসুমে এই জলাবদ্ধতার কারণে যেটা হয়েছে যে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বোরো ধান তো এবছর শেষ পর্যন্ত কৃষক সব ঘরে তুলতে পারেনি। আপনি কি রিপোর্টে কি দেখানোর চেষ্টা করেছেন? আসলে মানে অনেক কৃষকের যেটা হয়েছে যে একটা ধানও আসলে তারা তুলতে পারেনি। কিছু কৃষক অল্প কিছু ধান তুলতে পেরেছে। তো সরকার আসলে তাদেরকে
ভাগ করছে হচ্ছে অধিক ক্ষতিগ্রস্ত, মধ্যম ক্ষতিগ্রস্ত, স্বল্প ক্ষতিগ্রস্ত, এই 3টা ক্যাটাগরিতে। তো এই 3টা ক্যাটাগরিতে তারা যেটা বলছেন যে যারা অধিক ক্ষতিগ্রস্ত, মানে যাদের সব ফসল ডুবে গেছে, তাদেরকে 7,500 টাকা সহায়তা দেওয়া হবে। যারা মধ্যম মানের, যারা কিছু ফসল তুলতে পেরেছেন, তাদেরকে 5,000 টাকা সহায়তা দেওয়া হবে। এবং যারা স্বল্প এটা কি ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র এককালীন? জি, এটা এককালীন সহায়তা দেওয়া হবে। এছাড়াও তাদেরকে তাদের যে কার্ড আছে, কার্ডের তালিকাভুক্তির মাধ্যমে তাদেরকে আগামী 3 মাস 20 কেজি করে চাল দেওয়া হবে। তো সরকারের পক্ষ থেকে এই যে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে, এটা কি খুব সামান্য কিনা, কিংবা আসলে তাদের জন্য পর্যাপ্ত কিনা, আপনি কি মনে করছেন? আসলে আমি তো সাংবাদিক, কৃষকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে কৃষকরা আসলে এটায় পুরোপুরি তারা হতাশাগ্রস্ত। বেশিরভাগ কৃষক, আপনারা জানেন যে ঋণের টাকা নিয়ে তারা আসলে চাষাবাদ করে। তো এমনিই ফসল তাদের ডুবে গেছে, ফসল তুলতে পারলো না তারা ঘরে, তার উপর পাওনাদারদের চাপ। হ্যাঁ, এই চাপটা আসলে তারা কিভাবে সামাল দিবে? মোকাবেলা করবে? কারণ 7,500 টাকা তো তার এর থেকে 2 গুণ, 3 গুণ, 10 গুণ খরচ তার হয়ে যাচ্ছে এই কৃষিকাজটা করতে, এই ফসলটার পেছনে। সেখানে তারা বলছেন যে 7,500 টাকা বা 5,000 টাকা এটা খুবই অপ্রতুল, খুবই সামান্য। শুধুমাত্র কিশোরগঞ্জে প্রায় 260 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। এখন পর্যন্ত কি সহায়তা পেয়েছেন কৃষকেরা? সরকার তো বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি, সরকারের মন্ত্রীরা বা দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে ইতিমধ্যে আমরা সহায়তার হাত বাড়িয়েছি, কৃষকরা পেয়েছেন। বাস্তব চিত্রটা আসলে আপনি কি দেখছেন? বাস্তব চিত্রে সহায়তার হাত বাড়ানো মানে হচ্ছে কৃষকদের তালিকা করা, কারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কৃষকরা আসলে কিন্তু তাদের সহায়তার যেই অপ্রতুল, মানে তাদের ভাষায় অপ্রতুল যেই 7,500 টাকা, সেটুকুও কিন্তু তারা বুঝে পায়নি। কারণ যারা কৃষি কর্মকর্তা আছেন তারা বলছেন যে তালিকা করার কাজ চলছে। কবে আসলে এই টাকাটা বন্টন করা হবে সে নিয়ে আসলে কিশোরগঞ্জ বা সুনামগঞ্জ, নেত্রকোনার কৃষি সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছেন, কৃষি অফিসাররা রয়েছেন, তারা কিছু আসলে বলতে পারছেন না। তারা বলছেন যে খুব শীঘ্রই এটা শুরু হবে, কিন্তু আসলে সেই খুব শীঘ্রই যে কবে, সেটা আসলে কেউ বলতে পারছে না। জি, সেটাই আসলে একটা প্রশ্নের বিষয়। আপনাকে ধন্যবাদ। আমরা চাই, কৃষি হচ্ছে এদেশের প্রাণ। শীঘ্রই কৃষক তার যে সহায়তার ঘোষণা পেয়েছে, সেই সহায়তা সঠিকভাবে পৌঁছে পাবে, ভোগান্তি দূর হবে, সেই প্রত্যাশা সরকারের কাছে।